আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কোভিড-19 এর এই দুর্যোগকালীন সময়ে আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, প্রাণীবিদ্যা বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আমি আজ জীববিজ্ঞান প্রথম পত্রের অনলাইনে ক্লাসের উদ্দেশ্যে তোমাদের এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখে নেই আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু বা টপিকস কী। ব্ল্যাকবোর্ডে একটু লক্ষ্য করো। আমরা আজকে পড়াবো জীবের পরিবেশ, বিস্তার এবং সংরক্ষণ। পরিবেশ, আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ। অর্থাৎ পরিবেশ নিয়ে যে বিদ্যায় পড়াশোনা করা হয় সেই বিদ্যার নাম ইকোলজি। ইকোলজির সঙ্গে আমরা জেনে, ইকোলজি হচ্ছে বহির্জগতের সাথে প্রকৃতির গঠন এবং কাজ সম্পর্কে পর্যালোচনা। আর ইকোলজির কার্যকরী একক ইকোসিস্টেম। তাহলে আমাদের ইকোসিস্টেমের সংজ্ঞাটাও জানতে হবে। ইকোসিস্টেম হচ্ছে অ্যাবায়োটিক এবং বায়োটিক, অর্থাৎ জীবস এবং অজীবস, এই দুইটার সমষ্টি হলো ইকোসিস্টেম। তো দেখে আমাদের এই চ্যাপ্টারে যে টপিকসগুলো আমরা আজকে পড়াবো সেই টপিকসগুলো ক্রমান্বয়ে আমরা পড়ানোর চেষ্টা করি। প্রথমে আসো প্রজাতি। প্রজাতির সংজ্ঞাটি আমরা বলছি, প্রজাতি এমন একটা জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে যৌন ক্রিয়া সম্পন্ন করে এবং উর্বর সন্তান উৎপন্ন করে। আর প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক। প্রজাতি হতে গেলে অবশ্যই যে একই বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। যেমন আমরা যদি বলে থাকি গাধা এবং ঘোড়া, এরা দুইটা ভিন্ন প্রজাতি, এদের ভিতর কখনো প্রজনন হবে না। যদি প্রজনন হয়ও তাহলে যে শাবক তৈরি হবে তার নাম হলো খচ্চর, ওটা এরা বন্ধা প্রকৃতির হবে। অনুরূপভাবে বাঘ এবং সিংহর মাঝে যদি ক্রস করানো যায় তাহলে এদের মাঝেও যে প্রাণীটি উৎপন্ন হয় বা যে প্রাণীটি তৈরি হবে সেটাও বন্ধা প্রকৃতির হবে। সেই প্রাণীটার নাম হচ্ছে লাইগার। তা বাঘ আর সিংহের মধ্যে ক্রস করানোর ফলে যে শাবক তৈরি হয় তার নাম লাইগার। এবং লাইগার এবং খেচর এই দুটি কিন্তু প্রজাতি নয়। কিন্তু গাধা আলাদা একটা প্রজাতি, ঘোড়া আলাদা একটা প্রজাতি, সিংহ আলাদা প্রজাতি, কিন্তু এদের মাঝে যখন আমরা ক্রস করাই তাহলে এরা প্রজাতির অন্তর্ভুক্ত হবে না। তাহলে প্রজাতির বৈশিষ্ট্য কী কী আছে? প্রজাতি বৈশিষ্ট্যের ভিতরে আছে অভিন্ন উৎপত্তি, অর্থাৎ একই পূর্বপুরুষ থেকে প্রজাতির উৎপত্তি। প্রজাতি হচ্ছে সুনির্দিষ্ট ক্ষুদ্রতর জীবগোষ্ঠী, অর্থাৎ প্রজাতির শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক। আর একটা পয়েন্ট দেখছি যে প্রজননিক সম্প্রদায়, অর্থাৎ প্রজাতি হতে গেলে নিজেদের মধ্যে এরা যৌন ক্রিয়া সম্পন্ন করবে, অন্যান্য জীবগোষ্ঠী থেকে পৃথক থাকবে। প্রজাতি হচ্ছে বাস্তুতান্ত্রিক একক, অর্থাৎ নির্দিষ্ট একটা ভৌগোলিক পরিবেশে এরা বাস করে। যেমন আমরা যদি পুকুরের একটা উদাহরণ দিই, যে রুই, কাতলা, মৃগেল, কালবাউস এরা পুকুরে বাস করে, একটি পুকুরে থাকে। কিন্তু কাতল মাছ বাস করে পানির উপরের স্টেজে, রুই বাস করে মিডিল স্টেজে এবং মৃগেল বা কালবাউস নিচের স্টেজে বাস করে। এদের বাসস্থান পুকুর, কিন্তু এদের ইকোলজিক্যাল নিচ অর্থাৎ বাস্তুতান্ত্রিক একক আলাদা। আর জেনেটিক একক, প্রত্যেকই প্রজাতি আলাদাভাবে জিন বৈশিষ্ট্য করে। এই জিনগুলি এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে সঞ্চারিত হয়। তাহলে আমরা 5টি বৈশিষ্ট্য প্রজাতির ভিতর লক্ষ্য করলাম, যে উৎপত্তি অভিন্ন, সুনির্দিষ্ট জীবগোষ্ঠী, প্রজননিক সম্প্রদায় এবং বাস্তুতান্ত্রিক একক। আরেকটি বৈশিষ্ট্য জেনেটিক একক। এর পরবর্তীতে আমরা আর একটা টপিক্সের উপর যাব, সেটি হচ্ছে পপুলেশন বা জীবগোষ্ঠী। তো পপুলেশন বলার আগে আমাদের ইন্ডিভিজুয়াল শব্দটি একটু বলে রাখি। ইন্ডিভিজুয়াল পপুলেশন থেকে ছোট। ইন্ডিভিজুয়াল হচ্ছে কোনো একক ব্যক্তি বা সত্তা। যে রহিম, করিম এরা একক ব্যক্তির সত্তা, এরা ইন্ডিভিজুয়াল।
কিন্তু অসংখ্য রহিম করিম এরা একত্রে হইলেই পপুলেশন হয়ে যায়। তাহলে আমরা এখন পপুলেশনের সংজ্ঞাটি জানি। একই অঞ্চলে একই সময়ে বসবাসকারী একদল জীবগোষ্ঠী হলো সেই অঞ্চলের পপুলেশন। অর্থাৎ একই সময় একই প্রজাতির একদল জীবগোষ্ঠী সেই অঞ্চলের পপুলেশন। তা পপুলেশনের বৈশিষ্ট্য আমরা এই মুহূর্তে শিখব। পপুলেশনের বৈশিষ্ট্য হচ্ছে ঘনত্ব, জন্মহার, মৃত্যুহার, এজ ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে পপুলেশনের বৈশিষ্ট্য। তা ঘনত্ব, কোনো নির্দিষ্ট এরিয়ায় প্রতি একক সময়ে কতগুলো জীব বাস করে সেই জীবের সংখ্যাটি হচ্ছে ওই অঞ্চলের ঘনত্ব। যেমন কোনো একক এরিয়ায় কাঠবিড়ালির সংখ্যা হতে পারে, যে একটা বনের টোটাল বাঘের সংখ্যা হতে পারে, অথবা অন্য কোনো স্পেসিসের সংখ্যা হতে পারে, সেটাই হচ্ছে পপুলেশনের ঘনত্ব। এই ঘনত্ব সংখ্যার দ্বারা প্রকাশ করা হয়, কেজিতেও প্রকাশ করা যেতে পারে, বিভিন্নভাবে প্রকাশ করা যেতে পারে। তারপরে আরেকটি পয়েন্ট হলো জন্মহার। জন্মহার হচ্ছে কোনো নির্দিষ্ট সময় একই প্রজাতির কতগুলো সদস্য বা নতুন সদস্য জন্ম নিল। এখানে জন্মহার সবসময় হাজারে বাইর করে, যে প্রতি হাজারে একই সময়ে কতজন জন্মগ্রহণ করলো, সেই জন্মগ্রহণের হারটাই হচ্ছে জন্মহার। আরেকটি পয়েন্ট আছে মৃত্যুহার। প্রতি একক সময়ে কতগুলো প্রাণী মারা গেল, তখন তাকে আমরা এটাকে মৃত্যুহার বলবো। তাই এই মৃত্যুহার এবং জন্মহার বিভিন্ন ফ্যাক্টরের কারণে কম বা বেশি হতে পারে। যেমন প্রাকৃতিক দুর্যোগ, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি কারণে এই বিপর্যয় ঘটলে দেখা যাচ্ছে তখন জন্মহার এবং মৃত্যুহার অসুবিধা হতে পারে। আর জিরো পপুলেশন গ্রোথ কখন হয়? যখন জন্মহার এবং মৃত্যুহার এই দুটি সমান থাকে, তখন জিরো পপুলেশন গ্রোথ হয়ে যায়। এরপরে দেখা যাচ্ছে আরেকটি পয়েন্ট আছে এজ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পপুলেশনের এজ ডিস্ট্রিবিউশন আছে। আমরা যদি পপুলেশনের এজ ডিস্ট্রিবিউশনের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যায় তিনটা এজ ডিস্ট্রিবিউশন আছে। যেমন প্রাক রিপ্রোডাক্টিভ স্টেজ, অর্থাৎ প্রজননের আগের স্টেজ, রিপ্রোডাক্টিভ স্টেজ এবং পোস্ট রিপ্রোডাক্টিভ স্টেজ। তা প্রাক রিপ্রোডাক্টিভ স্টেজ হচ্ছে প্রজননের আগের স্টেজ, আর রিপ্রোডাক্টিভ প্রজননোত্তর স্টেজ এবং প্রজননের পরের স্টেজ হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। তাহলে আমরা এই তিনটে রিপ্রোডাক্টিভ স্টেজ জানি। তবে এক এক প্রাণীর ক্ষেত্রে এই রিপ্রোডাক্টিভ স্টেজ কম বা বেশি হয়। কোনো প্রাণী দেখা যায় যে প্রি রিপ্রোডাক্টিভ স্টেজেই বেশি সময় অতিবাহিত করে, তারপরে পোস্ট রিপ্রোডাক্টিভ স্টেজটা থাকে এবং পোস্ট রিপ্রোডাক্টিভ স্টেজ এই স্টেজটা অতিক্রম করে না। কিন্তু আমরা যদি মানুষের ক্ষেত্রে দেখি, মোটামুটি তিনটি স্টেজই সমানভাবে আছে। যেমন প্রি রিপ্রোডাক্টিভ 1 থেকে হয়তো 18-20 বছর পর্যন্ত আমরা প্রি রিপ্রোডাক্টিভ বলে থাকি। তারপরে রিপ্রোডাক্টিভ হয়তো 18-20 থেকে প্রায় 50-60 বছর পর্যন্ত রিপ্রোডাক্টিভ। তারপরের একটা স্টেজ আছে, সেটা হলো 60 থেকে হয়তো বা আরও 70, 80, 90, এটা হলো পোস্ট রিপ্রোডাক্টিভ স্টেজ। তো আমরা পপুলেশনের আরও কিছু পয়েন্ট এখন বলবো। পপুলেশনের কিছু প্রভাবক আছে, সেই প্রভাবকগুলো কী কী আছে? জলবায়ু, ভূসংস্থান এবং মৃত্তিকা। এছাড়াও আরও কিছু প্রভাবক আমরা দেখেছি, যে মাটি, পানি, বায়ু ইত্যাদি ইত্যাদি পপুলেশনের প্রভাবকসমূহ কাজ করে। এর পরবর্তীতে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যাই, সেটা হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটি জিনিসটা হচ্ছে যে পপুলেশনের সমষ্টি। পপুলেশনের সমষ্টি হচ্ছে কি? কমিউনিটি, অর্থাৎ জীবগোষ্ঠীকে সম্মিলিতভাবে কমিউনিটি বলা হচ্ছে, টোটাল জীবগোষ্ঠী। এখানে যেমন একই স্পেসিসকে আমরা পপুলেশন বলছি, এইরকম হাজার স্পেসিস এক জায়গায় মিলিত হয়ে কি তৈরি করবে? কমিউনিটি বা জীব সম্প্রদায় তৈরি করবে। তাহলে সংজ্ঞাটা এরকম আমরা বলতে পারি, সকল জীবগোষ্ঠীকে সম্মিলিতভাবে বলা হচ্ছে কি? কমিউনিটি। তো সেখানে সমস্ত জীব কি হতে পারে? যে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, মাইক্রো অর্গানিজম ইত্যাদি ইত্যাদি হচ্ছে কমিউনিটি। কমিউনিটির কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রজাতি বৈচিত্র্য। প্রজাতিদের মাঝে বৈচিত্র্য তৈরি হবে, যে একই পরিবেশে অনেকগুলো জীব বাস করলেও উদ্ভিদ প্রাণী, তবে এদের মাঝে বৈচিত্র্য তৈরি হয়ে যায়। জীবের আকার এবং গঠন, জীবের আকারও ছোটো বড়ো হতে পারে এবং গঠনের দিক থেকেও এক এক ভ্যারাইটিস থাকতে পারে।
এর পরবর্তীতে আসে প্রাধান্য। প্রাধান্য বিস্তারকারী, যেমন যদি আমরা সুন্দরবন এরিয়াটাকে বলে থাকি তাহলে দেখা যাচ্ছে যে সুন্দরবন এরিয়ায় প্রাধান্য বিস্তারকারী একমাত্র প্রাণী হচ্ছে বাঘ। এর পরবর্তী স্টেজে আসছে ক্রমাগমন। ক্রমাগমনের ইংরাজি শব্দ সাকসেশন, যে কোনো উদ্ভিদ বিবর্জিত এরিয়া সময়ের ব্যবধানে শেষ পর্যন্ত একটা উদ্ভিদ সম্প্রদায় বা একটা কমিউনিটি গড়ে ওঠে, এটাই হচ্ছে ক্রমাগমন। এক সময় কিছু থাকে না, পরবর্তীতে সময়ের ব্যবধানে যদি একটা জীব সম্প্রদায় গড়ে ওঠে সেটিকে আমরা ক্রমাগমন বলে থাকি। তাহলে আমরা কী কী বৈশিষ্ট্য পেলাম? প্রজাতি বৈচিত্র্য, জীবের আকার গঠন এবং প্রাধান্য, আর হলো ক্রমাগমন। তাহলে আমাদের জীব সম্প্রদায়ের এইটুকুই থাকবে। এর পরবর্তী স্টেজে আমরা আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করব। সেই টপিক্সটা হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড জানার আগে আমাদের খাদ্য চক্রটা জানতে হবে। খাদ্য চক্র বা ফুড চেইন, খাদ্যের মধ্য দিয়ে আমরা খাবো খাদ্য, পাবো শক্তি। তাহলে খাদ্যের মধ্য দিয়ে শক্তির স্থানান্তরই হচ্ছে ফুড চেইন। ফুড চেইন জিনিসটি কি? খাবারের মধ্য দিয়ে শক্তির স্থানান্তর। তাহলে খাবারের মধ্য দিয়ে শক্তির স্থানান্তর হচ্ছে ফুড চেইন। এই ফুড চেইনটা না জানা থাকলে অ্যাকচুয়ালি পিরামিডটা পড়া যায় না। আর পিরামিড জিনিসটা কি? খাদ্য জালকের বিন্যাস সমন্বিত ছককে বলা হয় পিরামিড। এই পিরামিড আবার তিন ধরনের। একটা হলো সংখ্যার পিরামিড, আর একটা হলো শক্তির পিরামিড, আর একটা জীবভরের পিরামিড। সংখ্যা অনুপাত বিন্যাস সমন্বিত ছকটি হচ্ছে সংখ্যার পিরামিড। সংখ্যার অনুপাত বিন্যাস সমন্বিত ছকটি হচ্ছে সংখ্যার পিরামিড। তা এখন আমরা যদি ভূমির দিকে তাকাই বা নিচের দিকে তাকাই, যে এখানে দেখা যাচ্ছে যে যে নিচের স্টেজে ভূমিতে প্রডিউসার থাকে এবং এরা সংখ্যায় অনেক থাকে। এর পরবর্তী স্টেজে প্রাইমারি খাদক, এদের সংখ্যা আরও কম থাকে, 10 ভাগের 1 ভাগ থাকবে। সেকেন্ডারি খাদক তারপরের স্টেজ, এই প্রাইমারি খাদকের তার 10 ভাগের 1 ভাগ। তারপরে হলো টারসিয়ারি খাদক অর্থাৎ সেকেন্ডারি খাদকের 10 ভাগ। আমরা যদি এই ছবিটা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে ভূমি অর্থাৎ নিচ থেকে যতই আমরা উপরের দিকে যাচ্ছি ততই দেখা যাচ্ছে যে সংখ্যার দিক থেকে কমে যাচ্ছে এবং এটা একটা পিরামিড আকৃতির হয়ে যায়। এটাকে আমরা বলবো সংখ্যার পিরামিড। এরপরে আসে শক্তির পিরামিড। সূর্যে আছে শক্তি, এই শক্তি আছে কি সৌরশক্তি হিসাবে। এই শক্তি দেখা যাচ্ছে যে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ভিতর নিয়ে নেয়, অর্থাৎ প্রডিউসার এরা শক্তি তৈরি করে। এখানে আমরা একটা টোটাল ফিগারটা দেখাইছি যে 1 লক্ষ প্রডিউসার আছে। প্রডিউসার বাংলা হলো উৎপাদক। এরা কী করলো? সরাসরি সূর্য থেকে খাদ্য তৈরি করছে। তারপরে এদেরকে কে খাবে? প্রাইমারি খাদক খাবে। প্রাইমারি খাদক মানে কতটুকু শক্তি পাবে? 10% শক্তি পাবে, আর 90% শক্তি তাপ হিসাবে ব্যয়িত হয়ে যাবে। এই প্রাইমারি খাদকদের খাবে কি? সেকেন্ডারি খাদক। এই সেকেন্ডারি খাদক এখান থেকে কতটুকু শক্তি পাবে? 10% শক্তি পরবর্তী স্টেজে নেবে, আর 90% শক্তি তাপ হিসাবে ব্যয়িত হয়ে যায়। তারপরে টারসিয়ারি খাদক। টারসিয়ারি খাদক কোথা থেকে শক্তি পাবে? সেকেন্ডারি খাদক থেকে পাবে। কতটুক পাবে? 10%, আর 90% শক্তি তাপ হিসাবে ব্যয়িত হয়ে যায়। তা শক্তি থার্মোডাইনামিক্সের লতে বলা আছে যে শক্তি ধ্বংস হয় না, শক্তি রূপান্তরিত হয়। কতটুকু রূপান্তরিত হয়? 10%, আর 90% তাপ হিসাবে ব্যয়িত হয়। এটা থার্মোডাইনামিক্সের লতে আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই শক্তি, এই ছবিটা লক্ষ্য করলে দেখা যায় যে ভূমির থেকে যত উপরের দিকে যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে এরা একটা পিরামিড আকৃতি তৈরি হচ্ছে। শক্তিটা কমে যাচ্ছে এবং এই শক্তি কমার কারণে এক সময় দেখা যায় একটা যে ভূমি থেকে উপরের দিকে তাকালে একটা পিরামিড আকৃতির হয়ে যায়। এর একই রকম জীবভরের পিরামিড। জীবভরের পিরামিডটা হলো যে জীবের শুষ্ক ওজনের উপর ভিত্তি করে, জীবের শুষ্ক ওজনের উপর ভিত্তি করে যে পিরামিডটা গড়ে উঠেছে সেটাই জীবভরের পিরামিড। এখানেও দেখা যাচ্ছে যে ভূমির দিকে অর্থাৎ নিচের স্টেজে থাকে প্রডিউসার, এদের সংখ্যা একটু বেশি থাকবে। এদের থেকে পরবর্তী স্টেজে যারা থাকে 10 ভাগের 1 ভাগ থাকবে, তার থেকে আরও 10 ভাগের 1 ভাগ পরবর্তীতে এখানে একটা দেখাইছে 1 কেজি। তার মানে দেখা যাচ্ছে যতই নিচ থেকে উপরের দিকে যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে জীবের সংখ্যা কমতে থাকে এবং ভূমি থেকে যদি আমরা উপরের দিকে লক্ষ্য করি এটাও একটা পিরামিড আকৃতির হয়ে গেছে।
এই তিনটে ছবির একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে নিচের স্টেজে যারা থাকে তারা হলো প্রডিউসারের সংখ্যা বেশি এবং এরা আকারে হয়তো ছোট থাকে। এর থেকে ক্রমান্বয়ে যতই উপরের দিকে যাব ততই দেখা যাচ্ছে যে সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু আকারে বড় হতে থাকবে। তার মানে নিচের দিকে যারা আছে তারা সংখ্যায় ছোট কিন্তু মানে আকারে ছোট সংখ্যায় অনেক, আকারে ছোট সংখ্যায় অনেক। উপরের দিকে যত যাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হবে আর সংখ্যা কমতে থাকবে বা শক্তি কমতে থাকবে। এই জীবভরের পিরামিডটা অনেক সময় দেখা যাচ্ছে যে প্যারাসাইটের ক্ষেত্রে অন্যরকম ঘটে, এর উল্টা হয়। যেমন একটা বট গাছের উপর পাখি বসে, পাখির উপর প্যারাসাইট বসে। এটা হলো জীবভরের পিরামিড। এখন আমরা আসি শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ জিনিসটি কি? খাদ্য শৃঙ্খলে শক্তির একমুখী চলনকে বলা হয় শক্তি প্রবাহ। শক্তি প্রবাহের সংজ্ঞাটা আমরা যদি লক্ষ্য করি যে খাদ্য শৃঙ্খলে শক্তির একমুখী চলনকে বলা হয় শক্তি প্রবাহ। এই শক্তি প্রবাহ তিনটে ধাপ আছে বা তিনটে ধারা আছে। প্রথম ধারা হলো শক্তি অর্জন, দ্বিতীয়টা হলো শক্তি ব্যবহার, তৃতীয় হলো শক্তির স্থানান্তর। আমরা জানি সমস্ত শক্তির মূল উৎস সূর্য। সূর্যে অনেক শক্তি আছে। এই শক্তি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ পৃথিবীতে অনলি 0.02% পৃথিবীতে আসছে সূর্যের এই শক্তিটা। এই 0.02% আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে প্রডিউসার নিতে পারে 0.01%। আমরা আগে যে ছবিতে প্রডিউসারে দেখাইছি 0.01% নিতে পারে। কতটুকু নিতে পারে? যতটুকু সূর্য থেকে শক্তি পৃথিবীতে আসলো তার 0.01% শক্তি অর্জন করতে পারে। অর্থাৎ কে অর্জন করতে পারে? প্রডিউসার। এবার প্রডিউসার অর্জন করলো, তাহলে শক্তি অর্জন করবে 0.01%। আর শক্তির ব্যবহার, শক্তি 100% কখনো ব্যবহার হবে না। শক্তি ব্যবহার হবে কত? যে 10% শক্তি এক স্টেজ থেকে আর এক স্টেজে যাবে আর 90% শক্তি তাপ হিসাবে ব্যয়িত হবে। এটাই হচ্ছে শক্তির ব্যবহার। অর্থাৎ থার্মোডাইনামিক্সের লর ভিতর আছে এবং 10% শক্তি পরবর্তী স্টেজে যায় আর 90% শক্তি তাপ হিসেবে ব্যয়িত হয়। বিজ্ঞানের লিন্ডম্যানের ফর্মুলার ভিতর এটা আছে। আর শক্তি স্থানান্তর হচ্ছে যে শক্তি প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি। আমরা এখানে দেখাইছি যে শক্তি কিভাবে প্রাইমারি থেকে কতটুকু ছিল, সেকেন্ডারি তার 10/1 বা তার 10/1, এটাই শক্তির স্থানান্তর। অর্থাৎ শক্তি এক জায়গা থেকে আর এক জায়গায় যায় কতটুকু যায় এবং প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি, এটাই হলো শক্তির স্থানান্তর। অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এই যে পর্যায়ক্রমে গেল এটাই শক্তির স্থানান্তর। তাহলে শক্তি প্রবাহের ধারা 3টে আমরা শিখলাম। এরপর আসো শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করো শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষায় থাকে। শক্তি প্রবাহের বৈশিষ্ট্য, আমরা যখন একটা কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, ফসফরাস চক্র, এই চক্রগুলো তো পড়ে থাকি, কিন্তু দেখা যাচ্ছে যে এই শক্তি চক্রাকারে আবর্তন ঘটবে না। শক্তি চক্রাকারে ঘটে না। শক্তি কিভাবে হয়? শক্তি আবর্তন চক্রাকারে আবর্তন ঘটবে না। শক্তি প্রবাহ একমুখী। তাহলে আমরা শক্তি প্রবাহের বৈশিষ্ট্যের ভিতর দেখছি চক্রাকারে আবর্তন ঘটবে না আর এর প্রবাহটা একমুখী। আর শক্তির উৎসটা কোথায়? সৌরশক্তি। শক্তির উৎস সৌরশক্তি। আর শক্তি নিচ থেকে যত উপরের দিকে যায় ততই ক্রমহ্রাস ঘটে। অর্থাৎ 10% শক্তি পরবর্তী স্টেজে যায় আর এটা থার্মোডাইনামিক্সের ল প্রয়োগ করে। তাহলে আমরা শক্তি প্রবাহের বৈশিষ্ট্যের ভিতর কি দেখলাম? চক্রাকারে আবর্তন ঘটবে না, এরা একমুখী, এদের উৎস সৌরশক্তি এবং নিচ থেকে যতই উপরের দিকে যাচ্ছে ততই শক্তি কি হচ্ছে? ক্রমহ্রাস ঘটে এবং এরা থার্মোডাইনামিক্সের ল প্রয়োগ করে আর থার্মোডাইনামিক্সের ল মেনে চলে। তাহলে আজকে আমাদের শিখন ফলটা কি? আমরা আজকে কি শিখলাম? দেখো, আমরা প্রথমে শিখছি জীবের পরিবেশটা কি, তারপরে ইকোলজি শিখছি, ইকোসিস্টেম শিখেছি, তারপরে প্রজাতির সংজ্ঞা, প্রজাতির বৈশিষ্ট্য আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখাইছি, সেগুলো শিখেছি। তারপরে ইন্ডিভিজুয়াল আমরা একটা শব্দ শিখেছি। তারপরে পপুলেশন শিখছি, পপুলেশনের সংজ্ঞা, পপুলেশনের বৈশিষ্ট্য এবং পপুলেশনের কিছু প্রভাবক, এই বিষয়গুলো আমরা শিখেছি। তারপরে আমরা শিখেছি কমিউনিটি বা জীব সম্প্রদায়ের সংজ্ঞা শিখছি, জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য এবং
জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য। তার সর্বশেষ পরে শিখেছি আমরা ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড পড়তে যে আমরা ফুড চেইন শিখেছি, তারপরে 3 প্রকারভেদ পড়েছি, সংখ্যার পিরামিড, শক্তির পিরামিড এবং জীববলের পিরামিড। এছাড়াও আমরা শিখছি শক্তি প্রবাহ সংজ্ঞা শিখছি, শক্তি প্রবাহের ধারা, তারপরে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করো যে এই যে আমাদের আজকের এই শেখার মাঝে আমরা কিছু প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি যে কোন টাইপের প্রশ্ন হতে পারে, যেমন প্রজাতির সংজ্ঞা দাও, যা প্রজাতি কি, তাহলে এটা 1 নম্বরের জন্য থাকতে পারে, আমরা ডাইরেক্ট 1 নম্বরের সংজ্ঞাটা দিয়ে দেব। এর পরবর্তীতে যদি আসে প্রজাতি বলিতে কি বোঝো, তাহলে আমরা প্রজাতির সংজ্ঞা সহ আরও কিছু বৈশিষ্ট্য উল্লেখ করলেই প্রজাতি বলিতে কি বোঝো আমাদের এটা হয়ে যায়। তারপরে আরও কিছু প্রশ্ন যদি আমরা বলে থাকি যে জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য লিখো, যদি 3টে বৈশিষ্ট্য চাই, এটা হয়তো 2 নম্বরের জন্য আসতে পারে। তারপরে তাহলে জ্ঞানমূলক অনুধাবন, এই দুইটা, একটা সংজ্ঞা আর বলিতে কি বোঝো, তোমরা আশা করি এটা খেয়াল করেছো। এরপরে আসো প্রয়োগ। এই পড়ার থেকে আমরা পুরো কি প্রশ্ন আসতে পারে, যেমন বিভিন্ন প্রকার এই যে ইকোলজিক্যাল যে পিরামিডগুলো আছে, এই পিরামিডগুলো আসতে পারে। যেমন ধরো এখানে যে সংখ্যা, শক্তি, জীবভরের এই 3 প্রকার পিরামিড, এটা একটা প্রয়োগের ক্ষেত্রে প্রশ্ন হতে পারে। অনেক সময় দেখা যায় যে এই সংখ্যা দিয়ে দিল বা ছবি এঁকে দিয়ে দিল, ABC দ্বারা এটাকে চিহ্নিতকরণ করে তোমাকে এর ব্যাখ্যাটা দিতে হবে। তারপরে আসো উচ্চতর দক্ষতা অনেক সময় এই শক্তি প্রবাহের, তবে এগুলো সব কিছু এবং গ এবং ঘ অর্থাৎ প্রয়োগ আর উচ্চতর দক্ষতা এগুলো উদ্দীপকের আলোকে হবে, এবং শক্তি প্রবাহ উদ্দীপকের আলোকে এটা আসতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে ক্লাসে তোমরা এই টপিকগুলো বুঝতে পেরেছো, এবং কোনো অসুবিধা হলে এবং কমেন্টস করে জানাবে। আমরা আজকে হয়তো এই পর্যন্তই রাখতে চাই। পরবর্তী যে আমাদের সিলেবাসে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব। আমি আরেকটা বিষয় স্মরণ করে দিতে চাই, এই চ্যাপ্টারের অধ্যায়ভিত্তিক কিছু প্রশ্ন দেওয়া আছে আমার একটা বোটানি অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রে একটা সাজেশন আছে, সেই সাজেশনের ভিতর সমস্ত এই চ্যাপ্টারের প্রশ্নগুলো আছে। কী কী প্রশ্নগুলো চর্চা করবে সেটাও আমরা ক্লিয়ার করেছি, এবং ওই আলোকে আমরা ক্লাসগুলো চালিয়ে যাব। তবে আজকে এই পর্যন্তই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তারপরে ঘরে থাকবে, বাইরে যাবে না, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।